হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এটা আমাদের লাভ স্টোরির পার্ট 5। এর পার্টটাতে আমরা বলেছিলাম যে ওর ফোন ভেঙে যায়, তারপর যা যা হয়েছিল, তারপর আমি ফোন কিনলাম। তো এবার তো ওর যে ফোনটা খারাপ হয়ে গেছিল, তো তারপরে ও ফোন কিনলো। ফোন কেনার পরে তো আমাদের নর্মালি কথাবার্তা হতো, তখনও কিন্তু বাড়িতে মানে যেরকম আর কি ছিল সিচুয়েশনটা ওরকমই ছিল। আমরা লুকিয়েই কথা বলতাম, লুকিয়েই দেখা করতাম। তো আমরা যেই ব্যাচে পড়তে যেতাম আর কি, টিউশনের দিদি ছিল আমাদের। তো ওই দিদি একদিনকে বললো কি যে আমি একটু টালায় যাব। তো আমি আগে গেছিলাম দিদির সাথে একবার। তো সুতরাং আমার তো জায়গাটা আমার চেনাই ছিল। এবার আমার কটা মাছও কেনার ছিল, কারণ ওখানে কলকাতায় টালা মার্কেটটা হয়, রোববারে হাট বসে। ওখানে আসলে মাছ ফাছের দাম অনেকটাই কম, সব কিছুরই মোটামুটি দাম কম। তো আমার অনেক কটা মাছ, তারপর ওর ছিল মাছ কেনার, আমার ছিল খরগোশ কেনা। তো আমাকে ও সেটা শুনে বললো যে তো দিদি যখন যাবে, তোরা যখন যাবি, তো আমিও যাবো, চ। কারণ আমার একটা খরগোশ কেনার আছে, ও ইচ্ছে ছিল। আর ঠিক আছে, চ, ভালোই হলো। আমার আর একটুখানি টাইম স্পেন্ড করতে পারবো, কতদিন একসাথে কোথাও বেড়ানো হয়নি, বেড়াতে পারবো। তো আমরা তারপর দুজন মিলে গেলাম হচ্ছে দিদির সাথে টালাতে, বাসে করে না? হ্যাঁ, বাসে গেছিলাম। আর বাসে এমন জিনিস হয়েছিল, আমরা তো দুজন মিলে খুব শখ করে গেছি, আমরা বাসে করে যাব, মজা হবে, পাশাপাশি বসে যাবো ফার্স্ট টাইম। আর বসা কি ভিড়! আর বাসে এমন ভিড়, এমন ভিড়, আমরা দুজন বসতেই পারিনি। আর তাও যা লাস্টের দিকে আমি বসলাম, ও তো বসার জায়গাই পাইনি। সেই মানে বেচাটার কি মন খারাপ, পাশে বুঝতে পারিনি বলে। তো ও আমার দিকে তাকে, আমি ওর দিকে তাকিয়ে, হয় না প্রথম প্রথম একটু বেরিয়েছি বলে ইচ্ছা। তারপর তারপর আমরা গিয়ে পৌঁছাই, জায়গাটা দেখি, মানে খুবই ভালো জায়গাটা, একটা মার্কেট যেহেতু সব কিছু A to Z সব পাওয়া যায়। তো আমি তারপর কিনলাম আমার খরগোশটা। ওর মাছগুলো পরে কিনেছিল। তো আগে ও কি কিনে নিয়েছিল খরগোশটা? আমি খরগোশটা কিনেছি, একদম ছোট্ট ছিল খরগোশটা, আর আমি কিনে ওর হাতে দিয়েছি। ও কি করেছে, খরগোশটা একদম নিচেই ফেলে দিয়েছে ভয়তে। মানে আমি কুকুর, বেড়াল, মানে আমি ওগুলো ধরতে একটু ভয়, ভালোবাসি কিন্তু ভয় পাই, ধরতে পারি না। তারপরে যাই হোক, ও তারপরে আমরা রালা থেকে ব্যাক করি। ব্যাক করার পরে আমার মাছ ফাছ কিনে ব্যাক করলাম। তো বাড়িতে ব্যাক করার পরে ও আমাকে আসার সময় ও আমাকে রিক্সায় তুলে দিল। তো আমি চলে আসলাম, ও চলে গেল বাড়িতে। আর আসার সময় আমরা বাসে বসার জায়গা পেয়েছিলাম ভালো। হ্যাঁ, আমি পিছনের সিটে বসছি, ও একদম আমার সামনের সিটে বসছে। আমরা জানলার যে ধারটা থাকে ওখান দিয়ে আমরা হাত ফাত ধরে, তখন বুঝতে পারছো প্রথম প্রথম এতটাই গায়ে পড়া ছিল। এই মানে তখন ফাঁক খুঁজবে, কখন হাত ধরবে, এইসবই করতো তখন। যাই হোক, এরকমভাবেই হলো। তো এবারে ওই টিউশনে ওই দিনকে কী করেছিল, ওর টিউশনের ব্যাগে, বই খাতার ব্যাগের ভেতরে করে খরগোশটা নিয়ে এসেছিল। ওই দিনকে সানডে ছিল, আমাদের বিকালবেলা পড়া ছিল। কী করেছে, ব্যাগে করে খরগোশটা। এবার আমি তো আমার মধ্যে পড়ছি, কিছুটা লেখা দিয়েছিল হয়তো, আমি লিখছি। আমি হট করে দেখছি ও কিছুটা নিয়ে আমার কোলে দিয়ে দিল। এমন এবার লাফিয়ে আমি একদম ব্যাগটা খুলে একদম বের করে ওর কাছে দিয়ে দিয়েছি, ফাট করে ওর লাভ মেরে নিয়েছি কি। তারপর দিয়েছে খরগোশটা। তারপরে এরকম দেখলো, আমি দেখলাম খরগোশটাকে তুই এরকম করে এনেছিস কেন? তারপর দিদিতে প্রচন্ড বকা দিল, এটা কিনেছিস কেন, এখানে পড়ার সময় এখানে পড়তে এসেছিস না, ঝামেলা করতে এসেছিস। তারপর কিছুক্ষণ পর দিদিও বেশ ওটাকে নিয়ে আদর ফাদর করছিল। বাদ বাকি ওর আমাদের টিউশনের বন্ধুরা ছিল, আর সেদিন প্রায় পড়া হয়নি, সবাই খরগোশটার দিকে ব্যস্ত ছিল। ওকে নিয়েই ব্যস্ত। এরকম চলতে থাকলো। তারপরে এবারে দুর্গা পুজোয় আমি বাড়িতে বাবাকে বললাম যে বাবা, আমি ঠাকুর দেখতে বেরোবো কলকাতায়। কারণ ছোটোর থেকে কখনোই মা বাবার সাথে আমার কলকাতায় ঠাকুর দেখা হয়নি। বাবাকে বললাম টিউশন বন্ধুদের সাথে আমি ঠাকুর দেখতে যাবো, আর বন্ধু টিউশনের দিদির সাথে ঠাকুর দেখতে যাবো। বলে ঠিক আছে যা। আর বাবা বিশ্বাস করতে, মিথ্যা কথা বলছি না। আসলে বন্ধুদের সাথে আমি যাইনি, গেছিলাম আমি ওর সাথে আর ওর দিদি ছিল, ওর দাদা ছিল, এদের সবার সাথেই গেছি ঠাকুর দেখতে। আর রাত্রিবেলা এমন হয়েছিল, ওই দিনকে ট্রেনটা লেট ছিল। আমার প্রায় বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গেছে। বুঝতে পারছো না পুজোর সময় কতটা ভিড় হয় ট্রেনে। আমার তো ভয়। আর ওই দিক দিয়ে ওর বাবা ফোন করেই গেছে। আমি তো ভয় ফোন রিসিভ করছি না, যদি বাই চান্স বলে দিদিকে দিয়ে আমি কথা বলবো। তাই এরকম ভাবে প্রত্যেকটা বছরেই আমাদের পুজো এরকম ভাবেই কাটতো। মানে আমরা ফার্স্ট ইয়ার 2018তেও কিন্তু বেরিয়েছি পুজোতে, আমরা ফটোটা অ্যাটাচ করে দেবো। আর তারপরে আমরা এইটা লাস্ট বেরিয়েছি আমরা 2021-এ। আর এরকম ভাবেই চলতে থাকলো। তো তারই মাঝখানে না সকালবেলা, যেহেতু ও আসলে বলেছিলাম না ফার্স্টের দিকে আমরা, যে ও আমাকে গুড মর্নিং না বললে বা আমি ওকে ফোন না করলে সকালটা শুরুই হতো না। তো ও আমাকে সকালবেলা রোজই ফোন করতো, করে বলতো গুড মর্নিং। এবার না সেটা ওর মা
লক্ষ্য করতো যে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ বিকালবেলা হলে বাড়ি থাকতো না। ওর বাবাও শুনতো, শুনে বলতো ওর মাকে যে কার সাথে কথা বলে রোজ রোজ এরকম রাত্রিবেলা এত রাত অবধি। তাই আমার মায়ের দিন জিজ্ঞেস করছি, কি রে তোর সাথে একটা কথা জানলাম কি যে রাতে এত রাতে কথা বলছিস, তারপর আর একটা বাড়ি থাকিস এক না। সেকেন্ড আমি একটা কথা বলতে চাই। তার আগে আমরা যেবার বললাম ফার্স্টবার মুভি দেখতে গেছিলাম, সেই দিন কি হয়েছিল, আমি না ওদিনকে আমার মুডটা খুব একটা ভালো ছিল না বলে আর লেট হয়ে গেছে বলে আমি বলছি তাড়াতাড়ি করে বাড়ি যাবো। আর ও ও বলছিল কি একটা ফটো তুলবো, তো আমার একদমই ইচ্ছে ছিল না ফটো তোলার। হ্যাঁ, তো ও এমন করে ফোর্স করছিল একটা ফটো তুলি। আছে ফটোটা? হ্যাঁ আছে ফটো, আছে? ফটোটা আমি অ্যাটাচ করে দেবো, চিনতে পারবে না ওটা ও আর আমি। ওকে ওকে যেমন দেখা সেরকমই লাগছিল, আমাকে আমি জানি না কেন আমাকে এতটাই জঘন্য লাগছে। তো এবার যেটা বললাম যে একটা ফটো তুলেছিলাম, ঠিক আছে, তো ফটোটা তোলার পরে না ফটোটা আমি জানি না কেন এতটা বিচ্ছিরি এসেছিল যেটা আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, জানি না কেন এরকম এসেছিল। একদিনকে কি হয়েছিল না, ও খাটের মধ্যে ওর বাড়িতে ও খাটে বসে আমার ফটোটা, ওই ফটোটাই দেখছিল, এত ফটো রয়েছে বেছে বেছে ওটাই দেখছে। তো দেখতে দেখতে ওর মা হয়তো পেছনে দাঁড়িয়ে ছিল, কোনোভাবে ফটোটা দেখে নিয়েছে ওর ফোন দেখে। ওকে ফার্স্টে একটা কথাই বলেছিল যে কে রে মেয়েটা, তো বন্ধু এমনি টিউশনে মানে। আর ফটোটা না আমি বলছি মানে ফটোটা এরকম ভাবে না চোখটা এরকম টাইপের পোজ ছিল। আর ওকে বলেছে যে কে মেয়েটা এরকম ভাবে গায়ে পড়ে ছবি তুলেছে। তো আর প্রথমত আমি একটা কথা বলে দিই যে তোমরা বলছো দাদা তুমি কিছু বলো না কেন, আসল কথা হচ্ছে যে ও গল্পটাও ভালো বলতে পারে, তাই আমারও শুনতে ভালো। এটা কোনো গল্প থোড়ি না, লাভ স্টোরি তো, লাভ স্টোরি আমাদের স্টোরি না, কিন্তু ব্যাপারটা কি ওর কিছু কিছু জায়গা স্কিপ করে যাচ্ছে, সেই জায়গাটা আমার মনে থাকলে আমি বলছি, আর কিছুই না। তো এবারে না ফটোটা যখন আর কি ফটোটাকে দেখেছে ওর মা ফার্স্টেই বলেছে কে মেয়েটা এরকম ভাবে এত গায়ে পড়ে ফটো তুলেছে, আর কি বিচ্ছিরি দেখতে। তোমরা ভাবো ফার্স্ট ইমপ্রেশনটাই আমার এরকম পড়েছে, আমার তো কি মন খারাপ যে তুই কেন ওই ফটোটা দেখছিস, কেন বললো আমাকে দেখতে বাজে। হ্যাঁ, আমার কথা কি দেখতে বাজে বললে সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, বাজে বলতে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে তুই ওই ফটোটা দেখে কেন বললো, আমাকে তো হাতেও অত বিচ্ছিরিও দেখতে না। হ্যাঁ, আমার ইমপ্রেশনটা কিরকম হলো একটু হলেও তো বুঝতে পেরেছিল। তো যাই হোক, এবার আমি এই নিয়ে ওর উপরে প্রচণ্ড রাগারাগি করি, মন খারাপ করি, কান্নাকাটিও করেছি আমি। তারপরে তো ওই জিজ্ঞেস করলো তার দু তিন দিন পরে জিজ্ঞেস করছে যে কি তোর ব্যাপার কি, বাড়ি থাকছিস না, তারপর রাতে এরকম কথা বলছিস। আমি কিছু না, তুই সত্যি করে বল, তুই খুব ভালো লাগে। আমি বললাম না বলে দেখ কেন সত্যি করে বল। আমি বলছি মানে বলেছে আমার কাছে লুকোনোর কি আছে, লজ্জা পাওয়ার কি আছে, বল ভালো লাগলো। আর যেহেতু মা বুঝতেই পেরেছে, আর ওর সাথে ওর মা খুবই ফ্রেন্ডলি, মানে খুব ফ্রেন্ডলি ভাবে মেশে। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ, বলে কে মেয়েটা ছবি দেখা, তারপর আমি দেখালাম, মানে ওর ওই ফটোটা দেখাইনি, অন্য ফটোগুলো দেখালাম। তো বললাম যে তুমি সেদিন যেই মেয়েটাকে দেখেছিলে এই ও তানিশা নাম, তো একটা ভালো একটা ফটো দেখালাম, বলছে বা ভালো দেখতে, দিন নিয়ে আসিস। তারপর সব জিজ্ঞেস করলে তো ও শুনলো যে আমার মা নেই, আর যেদিনকে আমার মা মারা গেছিল ওদিনকে ও বাড়িতে বলে এসেছিল যে আমার একটা বন্ধুর মা মারা গেছে, তো ওই জন্য যাচ্ছি। তো ওর মা সেটা জেনে যে এটা আমারই মা, তো একটু আফসোস করলো বলে বাবা, নর্মাল যেরকম আর কি কথাবার্তা মানুষ বলে। তারপর ও ফার্স্ট গেছিল আমার বাড়িতে আমার বার্থডেতে 2019-এ ওর জন্মদিনের দিন। সেই তো আমি কি এক্সাইটেড, প্রথমবার ওর বাড়িতে যাচ্ছি, তো গেলাম। তারপর যাই হোক সবাই আর কি ওর ফ্যামিলি সবাই ওর পিসি, তা আমি তো খুব এক্সাইটেড, প্রথমবার যাচ্ছি, কি মজা হবে, কথাবার্তা হবে, লোকজন দেখবো। তো গেলাম, পরে বেশ মজা হয়েছিল। ওর মা মানে আমার সাথে খুব 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 ফ্রেন্ডলি ভাবে মিশেছিল, মানে আমি তো বলছি কত ভালো, মানে পুরো বন্ধুর মতোই মিশেছে আমার সাথে। তো তারপর থেকে তো ওর মার সাথে আমার আলাপ হয়েই গেল। তারপরে আর ওর বাবাও আমাকে দেখেছিল, কিন্তু ওরকম ভাবে তো আসলে ওর মাও বলতে ভয় পাচ্ছিল ওর বাবাকে। তো ওর বাবা বুঝতে কি আর পারবে না, বুঝতে ঠিকই পেরেছিল, কিন্তু আসলে কি হয়েছিল বলেনি, বলছে এমনি বন্ধু হয়। এবার স্বাভাবিক, তোমার একটা কথা ভাবো, ওর কোনো বন্ধু যায়নি জন্মদিনে, মানে একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, সেখানে ওর কোনো বন্ধু যায়নি, বেছে বেছে আমিই গেলাম একটা মেয়ে বন্ধু। ওর বাবাকে এতটুকু বুঝবে না, ওর বাবা খুব ভালো করে বুঝেছিল, ডাল মে তো কুছ কালা হ্যাঁ। তো এরকম ভাবেই কাটতে থাকলো, এইভাবেই ওর মা আর বাবা আমার সম্পর্কে জানলো। আর আমার বাড়িটা তো আমি আগেই বলেছি। তারপরে বল, তারপরে আর কি এরকম চললো। আর আমরা যে বলেছিলাম না আমরা ধুপেঘাটে যেতাম, তো
এরকম অনেক অনেক ইনসিডেন্ট আছে, তার মধ্যে সবথেকে বড় ইনসিডেন্ট এটা এপিক ব্যাপার। এটা হচ্ছে আমরা ধুবিঘাটে গেছি, সেদিন অতটা লাইট ফাইট কিছু ছিল না, ঠিক আছে, আমরা বসে পাশাপাশি বসে রয়েছি, ফোন ঘাটছি। ওইখানে না আগে প্রচুর প্রচুর ভিড় হতো, প্রচুর প্রচুর লোকজন যেত, কিন্তু ওখানে হয়তো কিছু একটা ঘটেছিল, আমরা সেটা জানি না, তাই জন্য ওখানে 7:30 থেকে 8টা বাজলেই উঠিয়ে দিত, কাউকে বসতে দিত না। আর তখন বর্ষাকাল ছিল, আমার মনে আছে না? হ্যাঁ, বর্ষাকাল কাদা কাদা ছিল পুরো, কাদা কাদা, আর বৃষ্টি হয়েছে। তার মধ্যে আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি চল বাড়ি চলে যাই, হ্যাঁ বাড়ি চলে যাই। বলে না একটু বস, না আর একটু বস। আর একটা গাছের তলায় একটা মানে একটা পাথরের টুকরো টাইপের ছিল, হ্যাঁ ওটার উপর আমরা দুজন বসছিলাম। ও বলেছে কি এখানে আর কোথাও বসার জায়গা নেই, সব ভেজা, এখানে শুকনো, তো এখানে বসি। বেছে বেছে পাথরের টুকরোটাই পেয়েছে বসার জন্য, ব্যাস। আমি ওকে আমার তখনই বসার সময় তারপর আমি দূর থেকে দেখছি না অনেকজন আসছে একসাথে, একজন টর্চ জ্বালিয়ে আসছে, মানে অনেকজনই একসাথে আসছে, টর্চ একজন জ্বালিয়ে ধরে রয়েছে। এসে বলছে তোমরা এখানে কেন? আর এসে আমি যেই দেখছি মানে নর্মাল লোক না, দেখছি পুলিশ। অন্ধকার ছিল তো না, বুঝতে পারিনি। তুমি বলছে বাইরে চলো, আমি গেলাম বাইরে। তারপর আসলে ওনাদের ধারণাটা ছিল হচ্ছে অন্ধকারে বসেছি মানে হয়তো আমরা কিছু উল্টোপাল্টা করছি। একদমই সেটা নয়। একটা খোলা মাঠের তলায় গঙ্গার পাড়ে মানুষে কি করে, অ্যাটলিস্ট খুব জোর করে গল্পটাই করে, কিন্তু ওরা ভেবেছে না কিছু একটা হয়তো খারাপ কাজ করছে। তো তারপরে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে অফিসের সাথে দেখা করতে বলে, তো অফিসের সাথে কথা বলি আমরা, আমাদের এজ জিজ্ঞেস করে, তারপর বলছে নাম্বার দাও বাড়ির, বাবার সাথে কথা বলবো, ঠিক আছে। তো আমি দিলাম, ভয়ে ভয়ে দিলাম নাম্বারটা, দিয়ে আমি চালাকি করে দিয়েছি মার নাম্বারটা, ঠিক আছে, যাতে মা তোলে ফোনটা। তো ফোন করেছি, তুলেছে কি সেদিন মা তোলেনি ফোনটা, বাবা তুলেছে ফোনটা। ওর বাবা ছিল ফোনের সামনে বসে। আর বাবার বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে। একটা পুলিশ যদি বাবাকে ফোন করে বলে আপনার ছেলেকে ধরেছি, বাজে কাজ করছি, ডিটো এই কথাটা বলেছে যে ওরা কি সব উল্টোপাল্টা কাজ করছিল অন্ধকারে বসে, অন্ধকারে বসে। আবার এমনও বলেছে আমি নাকি ওর কোলের মধ্যে বসে, কথাটা একদমই মিথ্যে। আমি মোটেও ওর কোলে উঠেছিলাম না, আমি ওর পাশে বসেছিলাম। আমরা ফোনে একটা ভিডিও আবার দেখছিলাম, ফোনে বলছে যে আন্ডারেজ বলেই আমরা ছেড়ে দিলাম, ওভারেজ হলে থানায় নিয়ে যেতাম। তো তারপর বাবাকে বলছে যে আপনি কি মেয়েটাকে চেনেন? মেয়েটার নাম তানিশা। বাবা ভাগ্যিস বলেছে হ্যাঁ চিনি। চিনতো তো, মিথ্যা কথা কেন বলবে? তো তারপরে কি হলো? তো এবার এরকম হলো, তো এইবারে ওর বাবাকে তো বলে স্বাদ মেটেনি ওনাদের, আবার আমার বাবাকে ফোন করতে চাইছে, বলছে এবার তোমার বাবার নাম্বার দাও। তখন আমরা বললাম যে আমাদের ফ্যামিলিতে তো সবাই জানে, একজনের বাবা তো বললো আমাকে চেনে, আবার আমার বাবার নাম্বার দিয়ে কি হবে? আমাদের দুজনেরই বাবা উনি, অসুবিধা নেই কোনো, বলেছেন আপনি। সেই উনি ছাড়বেই না। তারপরে অনেক অনেক রিকোয়েস্ট করেন, কারণ যদি আমার বাড়িতে ফোন যেত সেই টাইমে কিছু আর থাকতো না, আমার বাড়ির থেকে বেরানো টোটালি বন্ধ, আমার টিউশন বন্ধ করে দিত, আমার গিটার বন্ধ করে দিত, আমার সব বন্ধ করে দিত। তো এই ব্যাপারটা ও খুব ভালোভাবে, খুব স্মুথলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিল। তারপরে সেদিন সবকিছু মিটে যায়, আমি সরি বলে চলে আসি আমরা। আমি বললাম যে আর আসবো না, ভুল হয়ে গেছে আঙ্কেল। তারপর দিয়ে সত্যি আমরা যাইনি ওই টাইমে, আমরা গেলে বিকেল চলে আসতাম। এমনকি এখনো যদি আমি যাই না, আমি এখনো ভয় পাই। আমি 7টা বাজলে ওকে বলি তুই চল, আমি এখনো ভয় পাই। আর সেদিন বাড়ি আসার সময় আমাদের যা অবস্থাটা ছিল, মানে ওর অতটা কিছু হয়নি, টেনশনটা তো আমার ছিল বাড়ি এসে কি হবে। ওর তো টেনশন ছিলই, আর আমারটা হয় না যে ওর বাবা আমার সম্পর্কে কি ভাবলো, কি খারাপ কি ভাবলে, আমার ইমেজটা কেমন হলো একজনের কাছে, এই নিয়ে আমার খুব খারাপ লাগছিল, খুব। যাই হোক, তারপর আমরা বাড়ি চলে আসলাম না, বাড়ি চলে আসলাম। তারপর বাবা আমাকে সেরকম কিছু বলেনি, জিজ্ঞেস করছিল জাস্ট নর্মাল বললো যেরকম কেন করেছিলি আর করবি না, জানাম দেয় না আমাকে মারটা না, সেরকম কিছু হয়নি, মিটে গেছে অল্পর মধ্যে। তারপর দিয়ে আমরা ওখানে যাইনি ওই টাইমে আর। তো এরকম আমাদের তারপর চলতে থাকে আস্তে আস্তে। তারপর ওর বাড়ি আমার বাড়ি জানতে পারে ব্যাপারটা। ততদিনে আমার রিলেটিভসদের মধ্যে সবাই জেনে গেছিল, আর আমার বাবাও জানতো ব্যাপারটা খুব ভালো করে, কিন্তু আসলে কখনো ফেস টু ফেস আমি আর বাবা এই টপিকটা নিয়ে কথা বলিনি। বাই চান্স যদি বাবার সামনে কেউ আর কি করে ওর কথা বলতো, বাবা সেখান থেকে সরে যেত, কোনো কথা বলতো না। তো দেখো আমি ওর সাথে লুকিয়ে ঘুরতাম, এখন তো বড় হয়েছি, সুতরাং লুকিয়ে ঘোরা, আর কদিন ঘোরা যায় লুকিয়ে? একটা যখন সিরিয়াস রিলেশনশিপ, সেটা তো জানাতেই লাগে ফ্যামিলিতে না। আমরা তো এরকম ছিলাম না যে না এখন টাইম পাস করছি, 2 দিন পর ছেড়ে দেবো, বা আমরা শিওর নই দুজন থাকবো কি না। আমরা তো ফার্স্ট থেকেই, যখন থেকে রিলেশনে গেছি তখন থেকেই ভেবে নিয়েছি যে না আমি ওর সাথেই থাকবো। তুই ভাবিসনি? কেন? কি আর কি করে?
তো এবার যাই হোক, একদিন ও একটু গার্ডস নিয়ে ওর বাবাকে বলে, পুরো কথাটা একবারে পুরো বলে দেয়। মানে বাবা রাত্রিবেলা বাবা ঘুমিয়ে পড়েছে রীতিমতো। আমি না খুব ভয় আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো না, আমার মুখ কি বলবো, আমার ঠোঁট অব্দি এসেও আমি কথাটা খেয়ে নিচ্ছি, বলতে পারছি না। ওই দিনকে আমি সাহস করে ফার্স্টেই বাবাকে বললাম, বাবা তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা? বাবা ভেবেছে তুমি অন্য কোনো কথা বলবো, তো খুব ইন্টারেস্ট নিয়ে আমাকে মানে খুব আগ্রহ করে আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ কি কথা বল। আমি বললাম আমার কথা। বাবা ডাইরেক্ট আমাকে বললো, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তোর কোনো কথা শুনবো না আমি। বললাম না শোনো, আমি কাকে বলবো, তোমাকে বলবো না তো আমি কাকে বলবো? আমার তো তোমাকে বলতেই হবে, কিন্তু আর অন্য কাউকে বলতে পারবো না, আর আমার তো কেউ নেই যে আমি কাউকে গিয়ে শেয়ার করবো কথাগুলো। তারপর আমি বাবা চুপ, আর আমি পুরো টেপ রেকর্ডারের মতো গড় করে ওর পুরো ডিটেলস, মানে ওর পুরো বায়োগ্রাফি থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে সব বলে গেলাম। ওর বাড়িতে আমি গেছি, সব বললাম। বাবা আমাকে একটা কথাই বললো, নিজে পছন্দ করে করেছিস, আমি এটা মেনে নিলাম, এরপরে কিন্তু আর মানবো না। মানে বাবা আসলে ভয় পাচ্ছে যদি আবার ব্রেকআপ, এখন যেরকম যুগ, কটা মানুষ থাকে একটা কমিটেড রিলেশনে, কটা মানুষ থাকে, তো সেটারই ভয় পাচ্ছিল যে একটা সমাজে চলতে গেলে, আমাদের সমাজে একটা মেয়ে একটা ছেলের সাথে ঘুরছে ফিরছে, সে সবাই জানছে, তারপরে এবার বলবে তার তো একটা প্রেস্টিজ বলে কিছু রয়েছে, সুতরাং সেটারই একটা ভয় ছিল। আমি বুঝিয়ে বললাম না এরকম কিছু না। তো তারপরে আস্তে আস্তে কথাবার্তা হলো, ওর সাথে বাবা কথা বললো, তারপর ফাইনালি আমাদের রিলেশনটা কি বলবো, তো ফাইনালি আমাদের সার্থক, দুই ফ্যামিলির ভালো এখন বন্ডিং রয়েছে। হ্যাঁ, এখন দুই ফ্যামিলির ভালো বন্ডিং। আর আমার বাড়িতে তো আসি, ওর বাড়িতেও আমি যাই, এখন একটু কম যাওয়া হয় কারণ এখন আমরা যেহেতু ভিডিওর প্রেসার রয়েছে আমাদের, তাই ও অতটা যেতে পারে না, কিন্তু মাঝে মাঝে যায়। আরেকটা কথা, আমি আমার বাবাকে জানিয়েছি হচ্ছে কবে, 2021-এর লাস্টের দিকে, না জুলাই আগস্টের দিকে, পুজোর 1 মাস আগে, 2021-এর 1 মাস আগে। কারণ আমি ঠিক করে নিয়েছিলাম 2018-তে আমি না বলে বেরিয়েছি, 19-এ বেরিয়েছি, 20-তে বেরিয়েছি, 2021-এ বলেই বেরোবো, ডিসাইড করে নিয়েছি। আমি তার আগে ওকে বলতাম যে কদিন এরকম লুকিয়ে বেরাবো, কদিন মিথ্যা কথা বলবো। আমি ডিসাইড করেছিলাম 2021-এ আমি যদি ঠাকুর দেখতে তোর সাথে বেরাই, আমি বাড়িতে বলেই বেরাবো, আমি আর মিথ্যা বলতে পারছি না। কারণ আমার লাইফে তো একজনই রয়েছে এখন, আমার গার্জিয়ান বলতে, আমি তাকে কেন মিথ্যে বলবো, তাকে আমি কেন ঠকাবো? সে জানছে কিন্তু যে আমি বেরাচ্ছি, আমি মিথ্যে বলছি। তো এত দূরই ছিল আমাদের সুখের দুঃখের কথাবার্তা। আর এখন যা দেখছো, এসছি আমরা এই জায়গাটাতে এখন। আর তোমরা কমেন্ট করছো যে দাদা ইউটিউবের জার্নির ব্যাপারে কিছু বলো, নিশ্চয়ই বলবো, একটা ভিডিও করবো সেটার উপরে নির্দিষ্ট করে। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যে এতগুলো বছর 2018, 19, 20, 21, এখন রানিং 22, এতগুলো বছরে আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে, অনেক ঝামেলা, অশান্তি, অনেক কিছু হয়েছে। অনেক ঝামেলা। ও মানে আমাকে ব্লক করে দিত, কথা বলতো না দিনের পর দিন। আমি ওর বন্ধুদেরকে ফোন করতাম যে সন্দীপ অন আছে নাকি, একটুখানি ওকে বল আমাকে ফোন করতে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের যে এই রিলেশনটা হয়েছে তার পেছনে কিন্তু ওর বন্ধুদের ভূমিকাটা অনেকটা বেশি। ওদের বন্ধুদের মধ্যে ওরা একজন কম থাকলেও হতো না ব্যাপারটা, সবাই মিলে ভালো করে হ্যান্ডেল করে সিচুয়েশনটা। ওদের জন্যই আমাদের রিলেশনটা হয়েছে। স্টিল এখনো ওরা কথাবার্তা বলে, এখনো সাপোর্ট করে। আর বন্ধুর দিক থেকে আমি বলবো ওর লাভটা অনেকটাই ভালো, আমার লাইফটা অনেকটাই খারাপ। কারণ আমার যারা বন্ধু ছিল তারা সবসময় আমাকে ডিমোটিভেট করতো প্রত্যেকটা টাইমে। আমি জানি না তারা ভিডিওটা দেখবে কিনা, আমি বলছি যারা করতো তারা দেখলে তারা ঠিক বুঝে যাবে আমি কাদের কথা বলছি। তারা প্রত্যেকটা টাইমে আমাকে ডিমোটিভেট করতো, প্রত্যেকটা টাইমে তারা এটাই চাইতো যাতে আমার ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। আমি বুঝি না কেন, কারণ তাদের রিলেশন, তাদের লাইফে তো আমি ঢুকতে যেতাম না, কিন্তু তাদের খুব প্রবলেম হতো আমাকে নিয়ে। আর সবসময় আমাকে একটা জিনিস ওরা বোঝাতে চাইতো, মানে স্পেসিফিক্যালি একজনই আমাকে বোঝাতে চাইতো যে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তুই বাংলা মিডিয়ামে পড়িস, ওর স্কুলে তো কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে, কেন তোর সাথে রিলেশনে আসলো, ও তোর সাথে টাইম পাস করছে, তোকে ছেড়ে দেবে ইউজ করে।
আমার কথাগুলো আমি এমন করে বলতো না, আমি ব্রেন ওয়াশ করতে এক কথা। আমি বিশ্বাস করে আমি ওর সাথে এই নিয়ে অনেক ঝামেলা করতাম। আমি কাঁদতাম ওর কাছে যে তুই কি সত্যি এরকম করবি, তুই কি ছেড়ে দিবি, তাহলে তুই আমাকে এখনই বলে দিলে আমি রিলেশনে রাখবো না, বন্ধুর মতন মিশবো। যাই হোক, ও আমাকে একটা কথাই বলেছিল, আমি ছাড়বো কি ছাড়বো না সেটা তুই দেখতেই পাবি। ও ছাড়ি, সেটা প্রুফ আমি দেখতেই দিয়ে পাচ্ছ। দিয়েছি, রিপ্লাইটা আশা করি। আর এখন যদি ছাড়ার কথা বলে আর ভাবে, এখন তো শেষ। ইম্পসিবল। তো গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করো বেশি করে। আর আমরা অনেক ইন্টারেস্টিং টপিকস ভাবছি যেটা নিয়ে ভিডিও আসবে, আর তোমাদের সাজেস্টেড প্র্যাঙ্কগুলোই আসবে এবার থেকে, ঠিক আছে? তো তোমরা একটু অ্যালার্ট থেকো কখন কি আপলোড হচ্ছে চ্যানেলে, কমিউনিটিতে। এক মিনিট, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এই যে এই র্যাপারটা, চকলেটের র্যাপারটা, ও আমাকে আমার ফার্স্ট ভ্যালেন্টাইন ডেতে, মানে আমাদের যেটা 2019 সালের ফার্স্ট ভ্যালেন্টাইন ডেতে আমাকে এটাও দিয়েছিল। আমি এটা এখনও রেখে দিয়েছি, ফার্স্ট। আর হচ্ছে এই যে এই গোলাপগুলো দেখতে পাচ্ছে, দেখলে বুঝতে পারবে এটা কতটা পুরনো। এটা রিলেশনে আসার পর থেকেও আমাকে যতগুলো গোলাপ দিয়েছে প্রত্যেকটা গোলাপ এখানে আছে, একটা গোলাপও এখান থেকে ফেলা হয়নি, প্রত্যেকটা গোলাপ এখানে রয়েছে আর থাকবেও এটা। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। নিশ্চয়ই আনবো আমরা ইউটিউবের জার্নি নিয়েও একটা ভিডিও খুব তাড়াতাড়ি। তো চলো গাইজ, তাহলে তোমাদের কমেন্ট করতে হবে, তোমরা শুনতে চাইলেই আনবো, না তো আনবো না। কমেন্ট করে একদম ভরিয়ে দাও বেশি করে। আর অনেক কিছু ভালো ভালো ভিডিওস আসছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন ভিউয়ার। আর যারা আগের থেকে ভিডিও দেখো আমাদের, ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করো, আর শেয়ার করো ভিডিওটা অবশ্যই। অবশ্যই ভুলো না শেয়ার করতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।